প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমু মামা। এই গল্পটি আমরা ৩ পর্বে ভাগ করেছি। আজ তৃতীয় এবং শেষ পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। টগরের বুক ধুকধুক করছে। এমন ধুকধুক করছে যে তার মনে হচ্ছে বাথরুম থেকেও বড় চাচা বুকের ধুকপুকানি শুনে ফেলবেন। সে কলাটা খেয়ে ফেলল, কলার খোসা পিরিচে রেখে দিল। পাউরুটি পুরোটা খেতে পারল না, সামান্য থেকে গেল। বড় চাচা বাথরুম থেকে বের হওয়ার আগেই সে ফ্যামিলি রুমে চলে গেল। সেখানে টিভি চলছে, টম অ্যান্ড জেরির চিরদিনের ছুটোছুটি। এই ছুটাছুটি দেখতে তার খুবই বিরক্তি লাগে। সে যদি বিড়ালটা হতো তাহলে অনেক আগেই ইঁদুরটাকে ধরে ফেলত। তবে ইঁদুরটাকে মেরে ফেলত না, তাকে শান্ত গলায় বলতো, আমার সঙ্গে চালাকি করবি না, আমি চালাকি পছন্দ করি না। বড় চাচার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। টগর অতিরিক্ত মনোযোগের সঙ্গে টম জেরির পাতানো খেলা দেখছে। ভাবটা এরকম যে কে এসে তার পেছনে দাঁড়িয়েছে তা সে ধরতেই পারছে না। টগর, জি বড় চাচা, তুমি কি কিছুক্ষণ আগে আমার ঘরে ঢুকেছিলে? টগর বলল, না বড় চাচা, আপনি যে আমাকে ডেকেছেন তা শুনতেই পাইনি। তোমাকে আমি ডাকিনি। না ডাকতেও তো তুমি মাঝে মাঝে যাও, সেভাবে গিয়েছ কি না? জি না। নীলু কোথায়? আমি জানি না কোথায়। ওকে খুঁজে বের করে আমার ঘরে পাঠাও। কি হয়েছে বড় চাচা? কিছু হয়নি। তোমার বাবা কি অফিসে চলে গেছেন? হুম। তাকেও একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমি টেলিফোন করে আনাচ্ছি। বড় চাচা, কিছু কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। একজন পানিতে ডুবে আছে, সেটাই কি অনেক বড় কিছু না? টগর লক্ষ্য করল বড় চাচা খুবই চিহ্নিত মুখে ঘর থেকে বের হয়ে গেলেন। এত চিহ্নিত হতে তাকে আগে কখনো দেখা যায়নি। চৌধুরী আজমল হোসেন আসলেই চিহ্নিত। এ বাড়িতে মাঝে মধ্যে জিনিস হারায়, আবার অদ্ভুত অদ্ভুত সব জায়গায় জিনিস পাওয়া যায়। এই ঘটনা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, তবে আজকের দুপুরের খাবার বলতে গেলে চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। এটা কেমন কথা? তিনি বাথরুমে ঢুকেছেন, চোখে মুখে পানি দিয়ে বাথরুম থেকে বের হয়েছেন। এই সময়ের মধ্যে ব্যাপারটা কিভাবে ঘটল? টগর, নীলু এই কাজ করবে না। তারা কোনো খাবারই খেতে চায় না। কুকুর বিড়ালের কাণ্ড কি হবে? এই বাড়িতে কুকুর বিড়াল নেই। বাইরে থেকে বিড়াল আসতে পারে, কিন্তু বিড়াল কি কলা খাবে? মাংসাশী প্রাণীরা ফলমূল খায় না। তাহলে এর মানে কি? বড় চাচা যেমন চিহ্নিত, নীলুও তেমন চিহ্নিত। পেপার স্টাপলারটা তার হাতে আসার পর থেকে হাত নিষ্পিস করছে কানের লতিতে ঘ্যাচাং করে একটা চাপ দিতে। কিছুক্ষণ আগে সে ইয়েস নো লটারি করেছে। একটা কাগজে সে লিখেছে ইয়েস, আর একটা কাগজে লিখেছে নো। সে চোখ বন্ধ করে বিসমিল্লা বলে একটা কাগজ তুলেছে। যেটা উঠবে সে তাই করবে। কাগজে উঠেছে নো। কাজটা তার করা ঠিক না, কিন্তু মন থেকে দূর করতে পারছে না। নীলু ঠিক করল সে একটা ফাইনাল লটারি করবে। ফাইনাল লটারিতে 50টা কাগজে লেখা হবে ইয়েস, 50টায় লেখা হবে নো। সেখান থেকে সে একটা কাগজ তুলবে। সেই লটারিতে যা উঠবে তাই সে করবে। না উঠলে না, হ্যাঁ উঠলে হ্যাঁ। টগর তার গোপন জায়গায় বসে আছে। আজ অনেক কিছু ঘটে গেছে, তার বিবরণ লেখা হয়নি। পাপ পুণ্য খাতায় পাপ পুণ্যের হিসাব লিখে রাখতে হবে। সঙ্গে সঙ্গে না লিখলে পরে ভুলে যেতে পারে। কাদের ফেরেশতারা এই জন্য পাপ পুণ্যের বিবরণ সঙ্গে সঙ্গে লিখে ফেলেন, মোটেও দেরি করেন না। টগর লিখল, পাপ নম্বর 214। বড় চাচার সঙ্গে দুবার মিথ্যে কথা বলেছি। একবার অর্ধেক মিথ্যা, আরেকবার পুরো মিথ্যা। তিনি যখন বলেছেন, টগর তুমি কি আমার দুপুরের খাবার খেয়েছ, তখন আমি বলেছি না। এতে অর্ধেক মিথ্যা বলা হয়েছে।
পূর্ণ নম্বর 214। আমি রান্নাঘর থেকে কিছু চাল এনে উঠোনে ছিটিয়ে দিয়েছি। কয়েকটা কাক এসে সেই চাল খেয়েছে। এতে আমার পুণ্য হয়েছে। পশু পাখির প্রতি মমতা দেখালে পুণ্য হয়। পাপ নম্বর 215। আমি বড় চাচার দুপুরের খাবার গোপনে খেয়ে ফেলেছি। এতে পাপ হয়েছে। পাপ বেশি হয়েছে নাকি কম হয়েছে তা বুঝতে পারছি না। পুণ্য নম্বর 215। বড় চাচার খাবার তাকে না বলে খেয়ে ফেলায় যে পাপ হয়েছে, খাবার খাওয়াতে পুণ্য হয়েছে। ছোটরা ফলমূল খেলে তার শরীর ভালো থাকে। শরীর ভালো রাখা পুণ্যের কাজ। পাপ পুণ্য খাতা বন্ধ করে টগর অন্য খাতা খুলল। এই খাতায় পুরো দিনের উল্লেখযোগ্য ঘটনা লেখা থাকে। দিন এখনো শেষ হয়নি, তবে ঘটনাগুলো অতি দ্রুত ঘটছে। সঙ্গে সঙ্গে লিখে না রাখলে অবশ্যই তালগোল পাকিয়ে যাবে। হিমু মামা। হিমু মামা এখনো চৌবাচ্চায়। তিনি এখন পর্যন্ত 23 ঘন্টা পার করেছেন। 24 ঘন্টা পার হওয়ার পর তিনি চৌবাচ্চার পানিতে লবণ মেশাবেন। সমুদ্রের পানিতে যতটা লবণ থাকে তার চেয়েও বেশি লবণ দেওয়া হবে। তাতে পানির ঘনত্ব বেড়ে যাবে। তখন ভেসে থাকতে সুবিধা হবে। ডাইভার ইদ্রিসকে 920 কেজি লবণ কিনতে পাঠানো হয়েছে। হিমু মামা হিসাব করে বের করেছেন চৌবাচ্চায় 920 কিউবিক ফিট পানি আছে। প্রতি কিউবিক ফিট পানির জন্য 1 কেজি করে লবণ। কিউবিক ফিটের হিসাবটা আমি ছোট মামার কাছ থেকে জেনেছি। 1 ফুট দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার একটা কিউবে যতটা পানি থাকে তাকে বলে 1 কিউবিক ফিট। বড় চাচা। বড় চাচা আজ খুব চিন্তার মধ্যে পড়েছেন। কারণ কে যেন তার দুপুরের খাবার খেয়ে ফেলেছে। কে খেয়েছে এটা বের করার তিনি অনেক চেষ্টা করছেন। এখনো বের করতে পারেননি। তার ধারণা কোনো বিড়াল এসে খেয়েছে। তবে বিড়াল কলা খায় না। বিড়ালের আঙুল নেই বলে সে কলার খোসাও ছাড়াতে পারে না। ঘটনা আসলে কি হয়েছে তা জানার জন্য তিনি প্রত্যেক ঘরের টেবিলে কলা এবং 1 স্লাইস করে রুটি রেখেছেন। আমাদের সবার দায়িত্ব লক্ষ্য রাখা কি হয়। তিনি নিজেও কিছুক্ষণ পরপর সব ঘরে গিয়ে দেখছেন কি হয়। সফুরা বুয়ার ধারণা আমাদের এই বাড়িতে জিনের আসর হয়েছে। সব কাণ্ডকারখানা জিন করছে। তাদের গ্রামের বাড়িতেও নাকি মাঝে মাঝে এরকম জিনের আসর হয়। সেই জিন অতি দুষ্ট। তারা ক্ষেত থেকে মাটির চাক্কা তুলে মানুষের উপর ছুঁড়ে মারে। নীলুর ধারণা এটা কোনো জিন না। এসবের পেছনে আছে প্লেফুল পল্টারগাস্ট, অর্থাৎ মজার ভূত। নীলু একটা মুভিতে দেখেছে বাড়িতে এরকম ভূতের উপদ্রব হয়, তখন গোস্ট বোস্টার এনে ভূত তাড়াতে হয়। দাদিয়ার ধারণা এই বাড়িতে খারাপ বাতাস লেগেছে। খারাপ বাতাস কি তা আমি এখনো জানি না। একসময় দাদিয়াকে জিজ্ঞেস করে জানব। টগর লেখা শেষ করে কিছুক্ষণ টেরা হওয়ার প্র্যাকটিস করল। টেরা হওয়ার প্র্যাকটিস করার জন্য সে একটা আয়না রেখেছে। ছোট মামা বলেছেন টেরা হওয়ার প্র্যাকটিস আয়না দেখে করতে হয়। টগরের ধারণা সে এখন টেরা হতে পারে, তবে বেশিক্ষণ পারে না। ছোট মামা অনেকক্ষণ টেরা হয়ে থাকতে পারেন। টগর তার গোপন আস্তানা থেকে নেমেই শুনল রকিবউদ্দিন স্যার এসেছেন। স্টাডি রুমে বসে আছেন। রকিবউদ্দিন স্যারের এ সময় আসার কথা না। তিনি আসেন সন্ধ্যার পর, তাও সব দিন না, সপ্তাহে 4 দিন। মাঝে মাঝে স্যার টাকা ধার করার জন্য অসময়ে আসেন। আজও মনে হয় এই জন্য এসেছেন। তবে স্যার আজ টাকা পাবেন না, কারণ মা বাড়িতে নেই। স্যারকে টাকা ধার দেন শুধু মা। মা টাকা ধার দেন বলেই হয়তো মায়ের বানানো ভয়ঙ্কর খাবারগুলো স্যার খুব আগ্রহ নিয়ে খান এবং বলেন অসাধারণ হয়েছে, শাহী খানা। রকিবউদ্দিন ভূঁইয়া টগরকে দেখে ভ্রু কুঁচকে বললেন, কেমন আছো টগর? টগর বলল, স্যার ভালো আছি। মা বাড়িতে নেই স্যার। তোমার মায়ের কাছে আসিনি, অন্য একটা কাজে এসেছি। তোমার মামা কোথায়? তার সঙ্গে কিছু কথা ছিল। স্যার ছোট মামা পানিতে। বলো কি, এখনো পানিতে? জ্বর আসে নাই? না, ছোট মামা বরং অনেক ভালো আছেন। তোমার মামার সঙ্গে
গতকাল জল চিকিৎসা নিয়ে কথা বলে ভালো লেগেছে। ভাবলাম আজ যেহেতু হাতে কোনো কাজ নেই, বিষয়টা নিয়ে ভালোমতো আলাপ করি। আমার বাতের ব্যথাও বেড়েছে। স্যার, আপনি কি জল চিকিৎসা করাবেন? মামার সঙ্গে পানিতে নামবেন? আরে না, কি বলো তুমি? আমি পানিতে নামবো কেন? আমার তো ভীমরতি হয়নি। পানিতে এখন লবণ দেওয়া হয়েছে। লবণ পানিতে নামলে চিকিৎসা ভালো হবে স্যার। রকিবউদ্দিন আগ্রহ নিয়ে বললেন, লবণ কেন দেওয়া হয়েছে? পানির ঘনত্ব যেন সমুদ্রের পানির ঘনত্বের মতো হয়, সেই জন্য। এতে শরীর ভেসে থাকবে। হুম, আর্কিমিডিসের সূত্র। ভালো কথা। চৌবাচ্চার পানি কি ঠান্ডা? মনে হয় না। পানি ঠান্ডা হলে মামা এতক্ষণ থাকতে পারতেন না। তা ঠিক বলেছ। আমি একটা কথা অবশ্য ভাবছি। কি কথা স্যার? ধরো, আমি যদি ঘণ্টাখানেক জল চিকিৎসা করি, মানে আমি যেখানে থাকি সেইখানে চৌবাচ্চা নাই। জল চিকিৎসার জন্য চৌবাচ্চাটা জরুরি, তাই না? অবশ্যই জরুরি। কোনো অসুবিধা নাই স্যার। জল চিকিৎসা করেন। খালি গায়ে নামতে হয় কিনা তুমি জানো? স্যার, আমি জানি না। জল চিকিৎসা তো আমি কখনো করিনি। বলো দেখি, জল চিকিৎসার ইংরেজি কি? জানি না স্যার। ওয়াটার ট্রিটমেন্ট। একটা কাগজে ৫০ বার লেখো ওয়াটার ট্রিটমেন্ট। আমি যাই, তোমার ছোট মামার সঙ্গে কথা বলে দেখি। চৌবাচ্চায় দুজনের জায়গা হবে? হবে স্যার। গুড, ভেরি গুড। চৌধুরী আজমল হোসেনের দীর্ঘদিনের রুটিন এলোমেলো হয়ে গেছে। উপাস দিবসের দুপুরের কলা পাউরুটি উধাও হওয়ার পর তিনি নিয়ম ভঙ্গ করে ভরপেট ভাত, মাছ, মাংস খেয়েছেন। দিবানিদ্রার অভ্যাস তার কোনো কালেও ছিল না। আজ বিছানায় শুয়ে লম্বা ঘুম দিলেন। সন্ধ্যাবেলায় স্বপ্ন দেখে ঘুম ভাঙল। সেই স্বপ্ন বিচিত্র স্বপ্ন। তিনি চৌবাচ্চায় গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে আছেন। তার সমস্ত শরীর মাছের, শুধু মাথাটা মানুষের। পত্রিকার লোকজন তার ছবি তুলছে, ইন্টারভিউ নিচ্ছে। টিভি ক্যামেরার ক্রু চলে এসেছে। দাড়িওয়ালা এক উপস্থাপক, দেখতে খানিকটা যুবক বয়সের রবীন্দ্রনাথের মতো, তাকে প্রশ্ন করছে। তিনি আবার আগ্রহের সঙ্গে সব প্রশ্নের জবাব দিচ্ছেন। আপনার খাদ্য কি? মানুষ যা খায় আমিও তাই খাই। ভাত, মাছ, ফলমূল। কতদিন হলো আপনি পানিতে আছেন? ৫ বছর। আপনার শরীর কি আগে এই মাছের মতো ছিল, নাকি পরে শরীরে আঁশ গজিয়েছে? সঠিক বলতে পারছি না। মৎস্যজীবন কি আপনার ভালো লাগছে? জি, ভালো লাগছে। তবে ছোট জায়গা তো, আমার বড় কোনো পুকুরে বা নদীতে ছেড়ে দিলে আমি আরো ভালো থাকব বলে আমার ধারণা। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই বলবো, কেন বলবো না। দয়া করে ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কথা বলুন। স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীতে এই সংবাদ ছড়িয়ে পড়বে। সেখানে আপনি যদি বাংলায় কথা কম বলে ইংরেজি বেশি বলেন, তাহলে ভালো হয়। আরেকটা কথা, আপনি যখন কথা বলবেন তখন আপনার লেজটা নাড়াবেন। লেজ দিয়ে পানিতে বাড়ি দেবেন। তাহলে দৃশ্যটা দৃষ্টিনন্দন হবে। তবে বেশি শব্দ করবেন না, তাহলে আপনার কথা শোনা যাবে না। আপনি কি রেডি? জি, রেডি। লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। অ্যাকশনে তিনি লেজ দিয়ে পানিতে প্রচণ্ড বাড়ি দিলেন। এই শব্দে তার নিজের ঘুম ভেঙে গেল। শব্দের উৎস লেজের বাড়ি না। টগর দরম করে দরজা খুলে ঢুকেছে। সে খুবই উত্তেজিত। উত্তেজনায় সে সামান্য তোতলাচ্ছে। বড় চাচা, চলে গেছে। কি চলে গেছে? কলা। কি বলছো? কিছুই বুঝতে পারছি না। গুছিয়ে বলো। ৩টা টেবিলে আপনি প্লেটে করে কলা পাউরুটি রেখেছিলেন। পাউরুটি ঠিকই আছে, শুধু কলা নেই। ৩টা প্লেটে শুধু পাউরুটি পড়ে আছে। বড় চাচা, এটা কি কোনো ভৌতিক কাণ্ড? আজমল হোসেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজ কি বার? বুধবার। আজ তোমার টিচার আসার কথা না? স্যার এসেছেন। যাও, পড়তে বসো। ভৌতিক ঘটনার অনুসন্ধান তোমাকে করতে হবে না। আমি দেখছি ব্যাপারটা কি। তুমি নীলুকে নিয়ে পড়তে বসো। মা বাড়িতে নেই। এই সুযোগে তোমরা সারাদিন ছুটাছুটি হইচই করেছ। এখন স্যারের কাছে পড়তে বসবে।
জি আচ্ছা, চেয়ার টেবিল কি কলঘরে নিয়ে যেতে বলবো? তার মানে কি, চেয়ার টেবিল কলঘরে নিতে হবে কেন? স্যার তো চৌবাচ্চায় বসে আছেন। বড় চাচা হতভম্ব হয়ে বললেন, চৌবাচ্চায় বসে আছেন মানে? উনি দুপুরে এসেছেন, তখন থেকেই চৌবাচ্চায় আছেন, ছোট মামার সঙ্গে গল্প করছেন, পান খাচ্ছেন। বড় চাচা, চেয়ার টেবিল কি কলঘরে নিতে বলবো? টেবিল না নিয়ে শুধু চেয়ার নিলেও হয়। আজমল হোসেন গম্ভীর গলায় বললেন, তোমাদের আজ পড়তে বসতে হবে না, সামনে থেকে যাও। তোমার মাকে টেলিফোন করে এক্ষুনি বাড়িতে আসতে বলো। এখানে যে ভূতের উপদ্রব, সেটা কি মাকে বলবো? তাকে বলবে যে বড় চাচা তোমাকে এক্ষুনি আসতে বলেছেন। তোমার বাবা কোথায়? তাকে তো আমি দুপুরেই টেলিফোন করে আসতে বললাম। বাবা এসেছিল, আপনি ঘুমাচ্ছিলেন বলে আপনাকে আর জাগায়নি। ঠিক আছে, তুমি যাও। টিভি দেখতে পারি বড় চাচা? যা ইচ্ছা করো, আমার সামনে থেকে যাও। সফুরাকে বলো আমাকে চা দিয়ে যেতে। টগর ঘর থেকে বের হতেই নীলু ঢুকল। বড় চাচার দিকে তাকিয়ে বলল, আপনাকে দাদিয়া ডাকে, এক্ষুনি যেতে বলেছে। চৌধুরী আজমল হোসেন চিহ্নিত মুখে মায়ের ঘরের দিকে রওনা হলেন। কোনো একটা সমস্যা বাড়িতে অবশ্যই হচ্ছে। সমস্যার শুরুটা কোথায়? চৌবাচ্চায়? রকিবউদ্দিন ভূঁইয়ার মতো সিরিয়াস টাইপ একজন হেডমাস্টার কেন চৌবাচ্চায় গলা ডুবিয়ে বসে থাকবে? হারানো কলা তিনটা এখন কোথায়? চৌবাচ্চার পানিতে? পান ছেঁচুনি তো সেখানেই পাওয়া গিয়েছিল। টগরের দাদিয়া পা ছড়িয়ে খাটে হেলান দিয়ে বসেছেন, তার হাতে পান ছেঁচনি। তিনি আগ্রহের সঙ্গে পান ছেঁচে যাচ্ছেন, তার মুখ হাসি হাসি, যেন মজার কোনো একটা ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে। সেই স্মৃতি তার মাথায়। তার হাসিমুখ অবস্থান বিপজ্জনক। এর মানে তিনি কারো ওপর রেগে আছেন, চরম রাগ। আজমল হোসেন মায়ের পাশে বসতে বসতে বললেন, আজ আপনার শরীর কেমন? ফাতেমা বেগম পান ছেঁচা বন্ধ করে কঠিন গলায় বললেন, তুই পাইছস কি? মানুষ মারতে চাস? মানুষ কেন মারব? শুভ্র যে পানিতে ডুব দিয়ে আছে, তারে তুলনের ব্যবস্থা নিছস? তুই এই বাড়ির প্রধান, তুই দেখবি না? এমন ভালো একটা ছেলে, যেমন লেখাপড়ায় তেমন আদব কায়দায়, হেই পইরে আছে পানিতে। তোলার ব্যবস্থা করছি। ব্যবস্থা আবার কি? এক্ষণ যা, হাতে ধইরা টান দিয়া তোল। মা শুনেন, হাত ধরে টান দিয়ে যদি তুলি, তাহলে আবারও কোনো একদিন সে পানিতে থাকতে চলে যাবে, কিংবা এই ধরনের উদ্ভট কিছু কাণ্ড করবে। পানি থেকে তোলার আগে তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে ব্যাপারটা হাস্যকর, পাগলামি ছাড়া কিছু না। তার মাথা থেকে হিমুর ভূত দূর করতে হবে। কি ভূত? হিমুর ভূত। তার কি ভূতের ভর করছে? মুন্সি মৌলানা ডেকে আন, ভূতের চিকিৎসা করব মুন্সি মৌলানা। সেই ভূত না মা, অন্য ধরনের ভূত, আপনি বুঝবেন না। আমি বুঝবো না কি জন্যে? না বুঝলে বুঝাইয়া দে, তোরা বুঝদার মানুষ। ভূত পেতনি এই বাড়িতে যে আসর করছে, এইটা সত্য। আমার পান ছেঁচুনি নিয়ে গেল, আবার ফিরত পাইলাম। মাগরিবের নামাজের ওয়াক্তে দেখি আমার চাদরের নিচে 3টা সাগর কলা। আপনার চাদরের নিচে 3টা কলা? এগুলো কিছু না, এগুলো ভূতের মজাক। মানুষ যেমন মজাক করে, ভূত পেতেরও করে। আজ রাখছে কলা, কাল রাখবো অন্য কিছু। ভূত বলে কিছু নেই মা। এই যন্ত্রণাগুলো মানুষই করেছে। কে করেছে, কি জন্য করেছে, আমি সেটা বের করে ফেলব। ভূত পেরত জিনপুরে এগুলা নাই? না মা, 2 পাতা বই পইরা বিরাট লায়েক হইছস। কত আচানক ঘটনা চারিদিকে ঘটে, সব আপনা আপনি ঘটে। সব আচানক ঘটনারই ব্যাখ্যা আছে। এমন কিছু এই পৃথিবীতে ঘটে না যার ব্যাখ্যা নাই। বাপ রে বাপ, তুই তো বিরাট জ্ঞানী হইছস। আজমল হোসেন মায়ের ঠাট্টার একটা জবাব দিতে চাচ্ছিলেন, তার আগেই নীলুর বিকট চিৎকার শোনা গেল। সে এক চিৎকারে বাড়িঘর কাঁপিয়ে ছুটে এসে দাদিয়ার ঘরে ঢুকল। তার বাম কান দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। বাম কানে একটি স্ট্যাপলারের পিন লাগানো। স্ট্যাপলারের পিন শক্ত হয়ে কানের লতিতে লেগে আছে। আজমল হোসেন কঠিন গলায় বললেন, কে করেছে এই কাজ? কে কানে স্ট্যাপলার মেরেছে? টগর? নিশ্চয়ই টগরের কাজ। নীলু ফুপাতে ফুপাতে বলল, না। তাহলে করেছেটা কে? আমি চুপচাপ বসে গল্পের বই পড়ছিলাম, হঠাৎ দেখি
কানি স্টেপলার। আশেপাশে কেউ ছিল না। আশেপাশে কেউ ছিল না? না বড় চাচা। নীলুর দাদিয়া বললেন, আলাপ আলোচনা পরে কর, আগে এই জিনিস কান থেকে বাইর কর। এইটা যে জিনভূতের কাজ তুই বুঝস না? অত বোকা তো তুই ছোটবেলায় ছিলি না। আজ শুক্রবার, টগরের বড় চাচার মৌন দিবস। টগরের জন্য বিরক্ত দিবস। কারণ বাড়ির প্রধান ব্যক্তি যদি গম্ভীর মুখে কথা বন্ধ করে বসে থাকেন, তখন আনন্দের কথা কম বলতে হয়। টগর যদি একটু উঁচু গলায় কথা বলে, অমনি মা এসে বলবেন, চুপ চুপ। শুক্রবার ছুটির দিন। কার্টুন চ্যানেলে কার্টুন দেখা যায়। সেই কার্টুনও দেখতে হয় লো ভলিউমে। ছুটির দিনে হইচই শব্দ ছাড়া কার্টুন দেখে কোনো মজা আছে? তবে আজ ভিন্ন কিছু হতে পারে। টগরের ছোট মামা এখনো চৌবাচ্চায়। এমন বিরাট ঘটনা ঘটেছে। এর মধ্যে কি বড় চাচা তার মৌন দিবস পালন করতে পারবেন? তা মনে হয় না। শুভ্রর ঘটনাও চারিদিকে ছড়িয়ে গেছে। আত্মীয় স্বজনরা দেখতে আসছেন। তাদের সঙ্গে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তারা কাছে যেতে ভয় পাচ্ছে। টগরের দায়িত্ব বাচ্চা কাচ্চাদের ভয় ভাঙিয়ে কাছে নিয়ে যাওয়া। বড়রা আগ্রহ নিয়ে অনেক প্রশ্নও করছেন। কিছু কিছু প্রশ্নের জবাব টগর দিচ্ছে। যেমন শুভ্রের দুঃসম্পর্কের এক খালা বললেন, পানিতে ৬-৭ দিন পড়ে থাকলে লাভ কি? এই প্রশ্নের উত্তরে টগর বলেছে, এটা হিমুদের সাধনা। এই সাধনা করলে হিমুরা পাওয়ার পায়। পাওয়ার পায় মানে কি? টিভিতে দেখেন না, সুপারম্যানদের পাওয়ার আছে, এই রকম পাওয়ার। আকাশে উঠতে পারবে? পারতেও পারে। আত্মীয় স্বজন যারা দেখতে আসছেন তাদের বেশিরভাগই এত বড় ঘটনা নিয়ে ঠাট্টা তামাশা করছেন। কেউ কেউ আজে বাজে রসিকতাও করছেন। যেমন এক ভদ্রলোক বললেন, তা হিমু বাবাজি, পিসাব পায়খানা কোথায় করছেন? চৌবাচ্চাতে? পানির রঙও মনে হয় পাঞ্জাবির রঙের মতো হলুদ। সুলতানা বাবার বাড়ি থেকে চলে এসেছেন। তার রাগ পড়ে গেছে। এখন তিনি রান্নাঘরে। আত্মীয় স্বজন আসছেন। নতুন ধরনের কোনো আইটেম রান্না নতুন ধরনের কোনো আইটেম রান্না করলে তারা আগ্রহ করে খাবেন। তিনি বসাচ্ছেন মিষ্টি চটপটি। চটপটির সব আইটেম থাকবে, সঙ্গে তেঁতুলের রসের বদলে টেবিল চামচে কয়েক চামচ মধু দিয়ে দেবেন। তেঁতুলের পানি আলাদা দেয়া থাকবে। যারা মধুর সঙ্গে তেঁতুল মেশাতে চান তারা তেঁতুল মেশাবেন। টগরের বাবা আলতাফ সাহেবকে একটু পরপর টেলিফোন ধরতে হচ্ছে। পরিচিত অপরিচিত লোকজন টেলিফোন করে হিমু হবার বিষয়ে জানতে চাচ্ছে। তিনি সবার সঙ্গেই শুরুতে ভদ্র ব্যবহার করছেন। যেমন পত্রিকা অফিস থেকে একটা টেলিফোন এলো। আমি দ্বিতীয় আলো পত্রিকা থেকে বলছি। বলুন, এটা কি শুভ্রদের বাড়ি? জি। আমরা খবর পেয়েছি শুভ্র গত ১ বছর ধরে পানি ভর্তি চৌবাচ্চায় বাস করছেন। ঘটনা কি সত্যি? আংশিক সত্যি। আজ ৩য় দিন সে পানিতে আছে। আমরা খবর পেয়েছি তিনি যে চৌবাচ্চায় বাস করছেন সেখানে চৌবাচ্চার পানি ছাড়া আর কোনো খাদ্য গ্রহণ করছেন না। এইসব উদ্ভট খবর কোথা থেকে পাচ্ছেন? আমরা তো নিউজ কালেকশন সিক্রেট আপনাকে বলবো না। আমরা সত্য খবর ছাপাতে চাই। আপনি এই ব্যাপারে আমাকে সাহায্য করুন। আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছি। পুরো ব্যাপারটা ছেলে মানুষই খেলা ছাড়া আর কিছুই না। আপনারা সবাই মিলে কেন এই খেলাটা দেখছেন জানতে পারি? একটা শিশুকে ৩ দিন ধরে পানিতে চুবিয়ে রেখেছেন। শিশুকে পানিতে চুবাবো কি জন্যে? তাহলে কাকে চুবিয়েছেন? চুপ! কি আশ্চর্য! গালাগালি করছেন নাকি? থাপ্পড় খাবি। আপনি কি বলছেন, থাপ্পড় খাবি? হ্যাঁ বলছি। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেব, বদমাস। বদমাস তো আপনি। চারিদিকে হইচই ফেলা দেখার জন্য অবুঝ এক শিশুকে ৩ দিন ধরে পানিতে ডুবিয়ে রেখেছেন। আলতাফ সাহেব ঝট করে টেলিফোন নামিয়ে রেখেছেন। কিছুক্ষণ পর আবার টেলিফোন ধরতে হয়েছে। এবার অপরিচিত কেউ না, পরিচিত জন। টেলিফোন করেছেন নিউ ইয়র্ক থেকে। আলতাফ সাহেবের বন্ধু। নিউ ইয়র্কের বাংলাদেশ মিশনে কাজ করেন। হ্যালো আলতাফ, আমি নিউ ইয়র্ক থেকে মারুফ। কেমন আছো মারুফ? আমি তো ভালোই আছি। তোমার খবর বলো। তোমার এক আত্মীয় নাকি উভচর মানবে পরিণত হয়েছে। কি মানব? উভচর মানব, অ্যাম্ফিবিয়ান ম্যান। বেশিরভাগ সময় সে পানিতে বাস করছে।
শুকনায় 5-10 মিনিটের বেশি থাকতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। খবরটা সত্যি না? আমি তো ইন্টারনেটে খবরটা দেখলাম। কিসে দেখেছ? ইন্টারনেটে। যে বাড়িতে এমন প্রবল ঝামেলা হচ্ছে, সে বাড়ির কর্তা ব্যক্তি মৌনব্রত পালন করতে পারেন না। টগরের বড় চাচা সকাল 11টা 10 মিনিটে মৌনব্রত ভঙ্গ করে ছোট ভাইকে ডেকে পাঠালেন। গম্ভীর মুখে বললেন, কি করা যায় বলতো? আলতাফ হোসেন বললেন, আপনি অনুমতি দিলে কান ধরে টেনে তুলি। একটাকে কানে ধরে তুললে অন্যটাও ভয় পেয়ে উঠে পড়বে। অন্যটাও মানে? টগরের সারো পানিতে? উনি কাল রাত 11টার দিকে চলে গিয়েছিলেন, এখন আবার এসেছেন। পানিতে নেমেছেন? আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পানিতে নামেনি, এখন ফাঁকা পেয়ে নেমে গেছে বলে আমার ধারণা। ভাইজান, এখন আপনি বলেন, শুভ্রকে কান ধরে টেনে তুলব? না। না কেন? তাকে পানিতে নামার অনুমতি আমিই দিয়েছিলাম। কাজটা সে করেছে অনুমতি নিয়ে। এখন তাকে কানে ধরে তোলা যায় না। তাহলে আমরা করব কি? একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা দরকার। সাইকিয়াট্রিস্ট আসুক, সে কথা বললে বুঝিয়ে সুঝিয়ে শুভ্রকে চৌবাচ্চা থেকে তুলুক। নীলুর কানের অবস্থা কি? অবস্থা ভালো, এখন ব্যথা করছে না। তার কানে এই ঘটনা ঘটল কিভাবে? ভাইজান, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ক্ষীণ সন্দেহ, ঝিনভূতের একটা ব্যাপার থাকতে পারে। জগতে অনেক রহস্যময় ব্যাপার তো ঘটে। আমার সঙ্গে ফালতু কথা বলবে না। ফালতু কথা কোনটা বললাম? ঘটনা যা ঘটেছে তার এক্সপ্লেশন কি? এখন সামনে থেকে যাও। আজ আমার মনোবত, আর তুমি ক্রমাগত কথা বলাচ্ছ। আলতাফ হোসেন বারান্দায় বসলেন, আর তার প্রায় সঙ্গে সঙ্গে সুলতানা তার বিশেষ চটপটি নিয়ে উপস্থিত হলেন। হাসি মুখে বললেন, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কোনো কথাবার্তা ছাড়াই আলতাফ সাহেব 1 চামচ চটপটি মুখে দিলেন। সুলতানা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সিরিয়াস কোনো ব্যাপার হবে বোঝা যাচ্ছে। আলতাফ হোসেন চটপটির বাটি ছুঁড়ে মারবেন এমন সম্ভাবনাও আছে। এই ভেবে আগে থেকেই সস্তা ধরনের বাটি দেওয়া হয়েছে। আলতাফ হোসেন প্রথমে চামচের পর দ্বিতীয় চামচ মুখে দিলেন, তারপর তৃতীয় চামচ। সুলতানা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কেমন হয়েছে? ভালো। সত্যি ভালো? সত্যি ভালো নাকি মিথ্যা ভালো? সুলতানা মুগ্ধ চোখে তাকিয়ে আছেন। টগরের বাবা বাটি প্রায় শেষ করে এনেছেন। শেষ পর্যন্ত একটা আইটেম তাহলে হিট করেছে। এই আইটেমের একটা সুন্দর নাম দেওয়া দরকার। একে চটপটি অবশ্যই বলা যাবে না। শুভ্র হিমু সেজেছে বলেই এই চটপটি তৈরি হয়েছে। হিমু নামের সঙ্গে মিল রেখে এর একটা নাম দিতে হবে। এই জিনিস আরেক দফা রাখতে হবে। সুলতানা দ্বিতীয় দফা রান্না চাপিয়ে খাদ্যটার নাম দিয়ে দিলেন, এর নাম হিমুপটি। দুপুরে লেখা টগরের ডায়েরি। হিমুপটি। মা আজ যে চটপটি বানিয়েছে তার নাম হিমুপটি। এই চটপটি খেতে মিষ্টি, তবে কেউ ইচ্ছে করলে মিষ্টির সঙ্গে টক দিতে পারে। হিমুপটি খেতে ভালো হয়েছে। বড়রা সবাই খেয়েছে, আমি এখনো খাইনি। মনে হয় খাবো না। হিমু মামা। আজ থেকে ছোট মামাকে আমি হিমু মামা ডাকছি, কারণ তিনি এখন প্রায় হিমু হয়েই গেছেন। বাকি আছে শুধু গর্ত থেকে জোছনা দেখা। ছাদে মাটি তোলা আছে। পূর্ণিমার সময় গর্ত করে ছোট মামা ঢুকে যাবেন। ছোট মামার সঙ্গে আমিও গর্তে ঢুকব। মনে হয় রকিব স্যারও ঢুকবেন। রকিব স্যার এখন হিমু মামার সঙ্গে পানিতে বসে আছেন। মনে হয় তিনি খুব মজা পাচ্ছেন। রকিব স্যারের জন্য আমি কলঘরে যেতে পারছি না, কারণ আমাকে দেখলেই তিনি ইংরেজি ট্রান্সলেশন ধরছেন। বাবা রকিব স্যারের উপর খুব রাগ করেছেন। একটু পরপর বলছেন, গাধাটা এখনো পানিতে? শুভ্রের মাথা না হয় খারাপ হয়ে গেছে, গাধাটার মাথাও খারাপ হয়ে গেল কেন? স্যারকে গাধা বলা ঠিক না, স্যারদের সম্মান করতে হয়। টেলিফোন। আজ টেলিফোনে আমি অনেক মজা করেছি। টেলিফোনে মজা করলে পাপ হয় কি না আমি জানি না। মজাতে সবাই আনন্দ পায়। আনন্দ পাওয়া ভালো, কাজেই পাপ কেন হবে? টিভি অফিস থেকে এক ভদ্রলোক টেলিফোন করেছিলেন। প্রথমেই তিনি বললেন, তুমি কে? আমি বললাম, আমার নাম টগর। তুমি কোন ক্লাসে পড়ো? 6 গ্রেডে পড়ি। শোনো খোকা, তোমাদের বাসায় কে নাকি অনেক দিন হলো পানিতে বাস করে, সত্যি নাকি? জি। কতদিন হলো?
5 বছর। বলো কি সত্যি? জি। কেন পানিতে বাস করছে? উনি মাছ হয়ে গেছেন তো, এই জন্য। মাছদের পানিতে থাকতে হয়। মাছ হয়ে গেছেন মানে কি? অর্ধেকটা মাছ, অর্ধেকটা মানুষ। মাছ মানব। খোকা শোনো, মাছ হয়ে গেছে বলতে কি মিন করছো? দেখতে মাছের মতো হয়ে গেছে? আপনাকে কি বললাম? মাছ মানব। অর্ধেকটা মাছ, অর্ধেকটা মানুষ। আমি এখন তাকে ডাকি মাছ মামা। আমি ফটোগ্রাফার নিয়ে আসছি, ছবি তুলব। ফটোগ্রাফার নিয়ে এলে লাভ হবে না। কারণ মাছ মামাকে বড় একটা পানির ড্রামে ভরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? রাজশাহী। উনার বাড়ি রাজশাহীতে। সেখানে তাদের বড় পুকুর আছে। মাছ মামাকে পুকুরে ছেড়ে দেবে। কখন নিয়ে গেছে? আজ সকালে। আমারও যাবার কথা ছিল। আগামীকাল আমার ইংরেজি পরীক্ষা, এই জন্য যেতে পারিনি। রাজশাহীর যে বাড়িতে তোমার মামাকে পাঠানো হয়েছে তার ঠিকানা জানো? জানি। বলবো? একটু দাঁড়াও, কলমটা বের করি। আমি ভদ্রলোকের ঠিকানা বললাম। ছোট মামার বাড়ির ঠিকানা বললাম। আমার ধারণা টেলিভিশনের এই ভদ্রলোক ক্যামেরা ট্যামেরা নিয়ে রাজশাহী চলে যাবেন। সাইকিয়াট্রিস্ট। আজ রাতে আমাদের বাসায় সাইকিয়াট্রিস্ট আসবেন। হিমোমার চিকিৎসা করে তাকে পানি থেকে তুলবেন। সাইকিয়াট্রিস্ট হলো পাগলের ডাক্তার। সাইকিয়াট্রিস্টের নামের বানান আমি জানি, ডিকশনারি দেখে শিখেছি। রাত 9টা। টগরদের বাড়িতে সাইকিয়াট্রিস্ট এসেছে। ভদ্রলোকের নাম এম শামসুল হক। নামের শেষে পিএইচডি আছে। টগর দূর থেকে এই পিএইচডি ওয়ালাকে দেখছে। তাকে দেখেই মনে হচ্ছে তিনি জ্ঞানী। জ্ঞান তার কথাবার্তা এবং চেহারায় ঝরে পড়ছে। ভদ্রলোকের হাসির মধ্যেও জ্ঞান জ্ঞান ভাব আছে। মাথা সামান্য নিচু করে হাসলেন। হাসির সময় চশমার ফাঁক দিয়ে তাকান। যার দিকে তাকিয়ে হাসেন তার বুক সামান্য হলেও ধক করে ওঠে। সে হাসি দেখে মনে করে তার সব গোপন কথা এ ভদ্রলোক জেনে ফেলেছেন। অন্তত টগরের সেরকমই মনে হচ্ছে। ভদ্রলোক তার দিকে তাকিয়ে তার বিখ্যাত হাসি হেসে বললেন, তোমার নাম কি খোকা? টগর। তুমি টেরা নাকি? টগর সঙ্গে সঙ্গে চোখ ঠিক করে বলল, হ্যাঁ। টেরা হওয়া সে এখন মোটামুটি শিখেছে। বাড়িতে নতুন কাউকে দেখলেই টেরা হয়ে তার দিকে তাকায়। সাইকিয়াট্রিস্টের দিকে তাকানো বোধহয় ঠিক হয়নি। সে সামনে থেকে সরে গেল, তবে বেশি দূরে গেল না, আশেপাশেই থাকল। ভদ্রলোক কোন পদ্ধতিতে ছোট মামার মাথা থেকে হিমভূত দূর করেন তা ভালো মতো দেখার আগ্রহ টগরের প্রবল। ভদ্রলোকের কাণ্ডকারখানা পছন্দ হলে সে নিজেও বড় হয়ে সাইকিয়াট্রিস্ট হবে। চৌধুরী আজমল হোসেন সাইকিয়াট্রিস্টের সঙ্গে আলাদা বসেছেন। ঘরে আর কেউ নেই। জানালার পর্দার ওপাশে টগর দাঁড়িয়ে। এখান থেকে দুজনকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু কথাবার্তা তেমন শোনা যাচ্ছে না। সাইকিয়াট্রিস্ট বললেন, শুভ্র নামের রোগীটির যে মনোবিকার ঘটেছে সেটা চিহ্নিত হওয়ার মতো কিছু না। একে বলে ডিলিউশন। তার ধারণা হয়েছে সে হিমু নামক ব্যক্তিতে পরিণত হয়েছে। ডিলিউশন কেন হয়েছে? ডিলিউশন তৈরির নানা কারণ থাকতে পারে। রোগীর সঙ্গে ভালো মতো কথা না বলে তা বলা যাবে না। তবে আমরা সবাই কিছু না কিছু ডিলিউশন নিয়ে বাস করি। বিরাট বড় মিথ্যাবাদীর মনেও ডিলিউশন তৈরি হয় যে সে মিথ্যাবাদী না, সত্যবাদী। যা বলছে সবই সত্যি বলছে। এই জিনিস দূর করার উপায় কি? শরীরের রোগের চিকিৎসা ডাক্তাররা ওষুধপত্র দিয়ে করেন। শরীরের রোগের নির্দিষ্ট ওষুধ আছে। সেখানে মনের রোগ নির্দিষ্ট কোনো বিষয় না। এক একজনের জন্য এই রোগ এক এক রকম। চিকিৎসার ধরনও সেই জন্যই নানা রকম। যে ডিলিউশনে ভুগছে প্রথমে তার বিশ্বাস অর্জন করতে হবে যে সাইকিয়াট্রিস্ট এই কাজটা পারবেন। তিনি শুধু রোগীর চিকিৎসা করতে পারবেন। আপনি সেই বিশ্বাস অর্জন কিভাবে করবেন? শুভ্র নামধারী যে ডিলিউশনে ভুগছে আমি তা স্বীকার করে নেব। সে যখন বলবে আমি হিমু, আমি সঙ্গে সঙ্গে বলবো, অবশ্যই তুমি হিমু। ভালো কথা, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন তো হিমু জিনিসটা কি? আমিও ঠিকমতো জানি না জিনিসটা কি। অসুবিধা নেই, আমি জেনে নেব। তারপর অগ্রসর হব সেই পথে। চলুন আপনাকে নিয়ে যাই। না, আপনার কেউ যাবেন না। আমি একা তার সঙ্গে কথা বলবো। আজমল হোসেন বললেন,
শুভ্রের কাছে যাওয়ার আগে আরেকটা ছোট কথা বলি। শুভ্র পানিতে নামার পর থেকে এ বাড়িতে কিছু ভৌতিক ঘটনা ঘটেছে। তার কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? অবশ্যই আছে। কেউ যখন ডিলিউশনে আক্রান্ত হয় তখন তার ছায়া আশেপাশের সবার উপর খানিকটা হলেও পড়ে। যে কোনো একটা ভৌতিক ঘটনার কথা বলুন, আমি তার ব্যাখ্যা দিই। আজমল হোসেন বললেন, আমি নিজের কথাই বলি। আমি দুপুরবেলা এক স্লাইস রুটি আর একটা কলা খাই। আমাকে এই ঘরে খাবার দিয়ে গেছে। আমি ঘরেই আছি, ঘর থেকে বের হইনি। হঠাৎ দেখি কলা রুটি কোনোটাই নেই, উধাও। কলার খোসাটা শুধু পড়ে আছে। সাইকিয়াট্রিস্ট বললেন, কলা এবং রুটি আপনি নিজেই খেয়ে ফেলেছেন। বাসার ঝামেলায় আপনার মন ছিল বিক্ষিপ্ত। কখন খেয়েছেন সেটা ভুলে গেছেন। সাইকিয়াট্রিস্টের ভাষায় একে বলে সাময়িক অ্যামনেশিয়া। আমি নিজেই খেয়েছি? অবশ্যই। যদি ভাত মাছ খেতেন তাহলে হাতে ঝোল লেগে থাকত। সেখান থেকে বুঝতে পারতেন আপনি নিজেই খাবারটা খেয়েছেন। যেহেতু খাবারটা ছিল শুকনা, হাতে কিছু লেগেছিল না। আপনার ধারণা আমি নিজে খেয়ে ভুলে গেছি? ব্যাখ্যা তো দিলাম। ব্যাখ্যা কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না? আপনি যা বলছেন তা হতে পারে। শুভ্রকে পানি থেকে তুলতে আপনার কতক্ষণ লাগবে? আধ ঘন্টার বেশি লাগার তো কথা না। অবস্থা দেখি। আপনার কেউ আমার সঙ্গে যাবেন না, প্লিজ। কেউ যেন উকিঝুঁকিও না দেয়। সাইকিয়াট্রিস্ট এম শামসুল হক পিএইচডি কলঘরে ঢুকে একটা ধাক্কার মতো খেলেন। তিনি ভেবেছিলেন অল্প বয়সী একটা ছেলে চৌবাচ্চার পানিতে গলা ডুবিয়ে বসে থাকবে। অথচ দেখা যাচ্ছে থলতলে মুঠাসোটা এক বৃদ্ধ বসে আছে। বৃদ্ধের মাথায় সব চুল সাদা। সাইকিয়াট্রিস্ট বললেন, কেমন আছেন? জি জনাব, ভালো আছি। কতক্ষণ আছেন পানিতে? অনেকক্ষণ তো হয়ে গেল। আপনার নামটা কি জানতে পারি? রকিবউদ্দিন ভুইয়া। সাইকিয়াট্রিস্টের ভুরু কুঁচকে গেল। তিনি শুনেছেন পেশেন্টের নাম শুভ্র। ডিলিউশনের পেশেন্ট নিজের নাম নিয়েও বিভ্রান্ত হয়। এক এক সময় নিজেকে এক এক নামে কল্পনা করেন। সাইকিয়াট্রিস্ট বললেন, হিমু বলে কাউকে চেনেন? হিমু নাম শুনেছেন? আগেই কোনোদিন শুনি নাই, পানিতে নামার পর শুনেছি। সাইকিয়াট্রিস্ট মনে মনে হাসলেন। রোগ কতদূর অগ্রসর হয়েছে বোঝা যাচ্ছে। পানিতে নেমেই সে হিমুর সন্ধান পেয়েছে। সাইকিয়াট্রিস্ট বন্ধুর মতো গলায় বললেন, হিমু সম্পর্কে কিছু বলুন, শুনি। রকিবউদ্দিন বললেন, পানিতে নামেন, তারপর বলবো। দুজন দুই জায়গায় থেকে কিসের কথা? পানিতে নামতে বলছেন? হুম, নেমে দেখেন, আরাম লাগবে। শরীর হালকা হয়ে যাবে। শরীরের ভিতরই বাস করে মন। যেহেতু শরীর হালকা, সেই কারণে মনও হবে হালকা। এসব কি আপনার কথা? জি না, হিমুর কথা। হিমুর আরো অনেক কথা জানি। পানিতে নামেন, বলবো। শুভ্র থাকলে সে গুছিয়ে বলতে পারত। সে কিছুক্ষণ আগে উঠে গেল। সাইকিয়াট্রিস্ট আবারও মনে মনে হাসলেন। ডিলিউশনের গতি প্রকৃতি ধরা পড়েছে। এখন এই লোক শুভ্রের নাম নিচ্ছেন। শুভ্র উঠে গেছে, সে বসে আছে। সাইকিয়াট্রিস্ট রুগীকে প্যাচে ফেলবার ভঙ্গিতে বললেন, শুভ্র? শুভ্রকে? সে হিমু। শুভ্র, হিমু আর আপনি একই মানুষ না? চট করে জবাব দেবেন না, ভেবেচিন্তে বলুন। জি না, এক মানুষ হবে কেন? আমি যদি বলি আপনি শুভ্র, আবার আপনি হিমু। পানির এক রূপ বরফ, আরেক রূপ বাষ্প। আপনি সাপ, আবার আপনিই ওঝা। আপনি বললে তো হবে না। আমি কি সেটা আমি জানি। না, আপনি জানেন না। যাই হোক, বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলার আগে পানিতে নামেন, তারপর যত ইচ্ছা বুঝান। নামছি নামছি। আজমল হোসেন ইজি চেয়ারে ঝিম ধরে বসে আছেন। তাকে খুবই চিহ্নিত মনে হচ্ছে। তিনি খবর পেয়েছেন শুভ্র পানি থেকে উঠেছে, নিজের ঘরে বসে চা খাচ্ছে। তবে সাইকিয়াট্রিস্ট নেমে পড়েছেন পানিতে। সে পানিতেই আছে। পরিশিষ্ট টগরের লেখা ডায়েরির অংশ। আমাদের বাড়িতে যে ভৌতিক উপদ্রব হয়েছিল তার রহস্য বেদ হয়েছে। সব করেছে নীলু। সে মার কাছে স্বীকার করেছে। সে নিজেই স্ট্যাপলার দিয়ে তার কান ফুটো করেছে। তাকে নিয়ে গতকাল রাতে বিচার সভা বসেছিল। বড় চাচা তাকে বলেছেন, মা নীলু, তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি। তুমি যদি তোমার সব অপরাধ স্বীকার করো তাহলে আমার স্নেহের পরিমাণ আরো বাড়বে। তুমি অনেক দিন থেকে একটা ওয়াকম্যান চাচ্ছিলে। আমি নিজে সেই ওয়াকম্যান কিনে দেব।
মা, এখন বলো, তুমি কি তোমার দাদি আর পান ছেঁচুনি লুকিয়ে রেখেছিলে? নীলু সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ। সে এটা বলল বড় চাচার বেশি স্নেহ পাওয়ার জন্য এবং ওয়াকম্যানটা পাওয়ার জন্য। বড় চাচা বললেন, তুমি যে অপরাধ স্বীকার করেছ, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। মা, এখন বলো, তুমি নিজেই কি তোমার অঙ্ক বই লুকিয়ে রেখে বলেছ বই খুঁজে পাচ্ছ না? হ্যাঁ। কেন এই কাজটা করলে? আমি জানি না বড় চাচা। আর কখন এ ধরনের কাজ করবে? না। আমার ঘর থেকে কলা এবং পাউরুটি তুমিই তো সরিয়েছিলে, তাই না মা? হ্যাঁ, আমি। তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ হয়েছি। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমি এক্ষুনি তোমাকে ওয়াকম্যান কিনে দেব। থ্যাংক ইউ বড় চাচা। নীলু তার ওয়াকম্যান পেয়েছে, আমাকে হাত দিতে দেয় না। এমন পাজি মেয়ে। ছোট মামা হিমু হওয়া কিছুদিনের জন্য বাদ রেখেছে, কারণ সামনেই তার পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। পরীক্ষা শেষ হলেই সে হিমু হওয়ার সেকেন্ড পার্টে যাবে। সেকেন্ড পার্টে মাটিতে গর্ত খুঁড়ে সেই গর্তে ঢুকে পূর্ণিমার চাঁদ দেখতে হবে। সমস্ত শরীর থাকবে গর্তের ভেতরে। গর্তের উপর শুধু মাথাটা বের হয়ে থাকবে। ছোট মামা বলেছে, জোছনা দেখার সময় আমি তার সঙ্গে থাকতে পারি। আমি একবার ভেবেছিলাম বড় হয়ে সাইকিয়াট্রিস্ট হব। এখন ঠিক করেছি সাইকিয়াট্রিস্ট হব না, কারণ সাইকিয়াট্রিস্ট হলে সবাই আমাকে গাধার বাচ্চা গাধা বলে গালি দিবে। আমাদের বাসায় যে সাইকিয়াট্রিস্ট এসেছিলেন, তাকে আমাদের বাসার সবাই গাধার বাচ্চা বলে গালি দিয়েছে, কারণ তিনি এসেছিলেন ছোট মামার চিকিৎসা করাতে। তার বদলে তিনি পানিতে ডুব দিয়ে রকিব স্যারের চিকিৎসা করেছেন। তিনি সব মিলিয়ে 3 ঘন্টা পানিতে ছিলেন। 3 ঘন্টা পর স্যারকে নিয়ে পানি থেকে উঠলেন। পানি থেকে উঠে ভেজা কাপড়ে বড় চাচার ঘরে ঢুকে বললেন, রোগ অত্যন্ত কঠিন পর্যায়ে আছে, তবে অনেকটা সামলে ফেলেছি। আর 10টা সেশন পার করলেই উনি বুঝতে পারবেন উনি আসলে রকিবউদ্দিন ভূঁইয়া না, ওনার আসল নাম শুভ্র। বড় হয়ে আমি কি হব সেটা নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে। ছোট মামাকে জিজ্ঞেস করে ঠিক করে ফেলতে হবে। আমাদের স্কুলে সবাই ঠিক করে ফেলেছে বড় হয়ে কে কি হবে, শুধু আমি এখনো ঠিক করতে পারিনি। ছোট মামার সঙ্গে যখন হিমু হওয়ার ট্রেনিং নেব, তখন ঠিক করে ফেলব। আসল কথা লিখতে ভুলে গেছি, আমি এখন প্যারা হতে পারি, অনেকক্ষণ থাকতেও পারি। স্কুলে এখন সবাই আমাকে ডাকে প্যারা টগর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হেমু মামা। আজ শুনলেন 3য় এবং শেষ পর্ব। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।